শেষ দিনে বদলে গেছে কোরবানির হাটের চিত্র। যোগান কম হওয়ায় ছোট মাঝারি গরুর দাম বেশি, বড় গরুর ক্রেতা না থাকায় বিপাকে বিক্রেতারা। গতকালকে তুলনায় আজকে মনে হচ্ছে দামটা বেশি চাচ্ছে। এখনো গরু আনছে, ক্রেতাও আসতেছে, মানে একেবারে শেষের দিন বলে যে সব ছেড়ে দিয়ে হাল ছেড়ে দিয়ে করছে সেরকম ব্যাপার না। বাসের অপেক্ষায় টার্মিনালে ঘরমুখ হাজারো মানুষের ভোগান্তি। ঢাকা টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজটের প্রভাব। আমন্ত্রণ যমুনা নিউজে আপনাদের সঙ্গে আছি আমি ইশরাত জাহান। এতক্ষণ শিরোনামগুলো দেখছিলেন। শেষ মুহূর্তে কোরবানির পশুর সংকট দেখা দিয়েছে রাজধানীর হাটগুলোতে। বিশেষ করে ছোট মাঝারি আকারের গরুর দাম হাঁকা হচ্ছে বেশি রাজধানীর। দর্শক, আমরা এবার যেতে চাই ভাটারায়। আমার সহকর্মী রয়েছেন শামীম রেজা, সেখানকার খবর তিনি জানাবেন পশু বেচাকেনা কেমন চলছে। শামীম, জানাবেন, সকাল থেকেই তো অনেক হাটে দেখেছি ছোট মাঝারি গরুর চাহিদা থাকলেও সরবরাহ কম ছিল, দামও কিছুটা বেশি গতকালের থেকে। সেখানকার অবস্থা জানাবেন, সেখানে কি অবস্থা? রাজধানীর ভাটারা থানাধীন 100 ফিটের পরিস্থিতিও আসলে দিনভরই এমনই ছিল। এখনও পশুর সংকটটা আসলে কিছুটা কাটতে শুরু করেছে, কারণ জুমার নামাজের পর থেকে বেশ কিছু ট্রাক ঢুকেছে নতুন পশু নিয়ে। তারপর থেকে আসলে বাজারে যে গরুর ব্যাপক একটা সংকট ছিল, সেই সংকটটা কিছুটা কেটেছে। তবে আমরা যারা ক্রেতা আছেন তাদের সাথেও কথা বলেছি, তারা আসলে বলছেন যে তাদের প্রত্যাশিত যে কোরবানির পশু তারা মিডিয়াম সাইজের গরুগুলোই আসলে প্রত্যাশা করছেন। তবে মিডিয়াম সাইজের গরুর সংকট এই বাজারেও এখন পর্যন্ত নতুন যেসব গরুগুলো ঢুকছে সেখানেও আসলে মাঝারি সাইজের ছোট গরুর পরিমাণটাই বেশি। তাই তারা বলছেন যে আসলে শেষ মুহূর্তে যেহেতু রাত পোহালে যেহেতু ঈদ, কোরবানির পশু তারা যেভাবেই হোক তারা সংগ্রহ করেই আসলে ঘরে ফিরবেন এমনটাই বলছেন, এবং প্রত্যাশিত দামেই আসলে তারা পশু কিনে ঘরে ফিরতে পারবেন এমনটাই প্রত্যাশা করছেন। তবে একই সাথে বিক্রেতারাও অভিযোগ করছেন যে শেষ সময়ে আসলে গরুর দামটা বেশ কমে শুনছিলাম আমরা। ধন্যবাদ আপনাকে শামীম। দর্শক, এবার আমরা যেতে চাই রাজধানীর অন্য একটি হাটে, বসিলায়। আমার সহকর্মী রয়েছেন রেদওয়ান আহমেদ। রেদওয়ান, সকাল থেকেই তো অনেক হাটে ছোট এবং মাঝারি গরুর যে চাহিদার কথা আমরা বারবার বলছিলাম, এখন কি হাটে গরুর সরবরাহ শুরু হয়েছে? জুমার নামাজের পরে কিছু গরু আসা শুরু করেছে আমরা শুনছিলাম, জানাবেন সেখানকার অবস্থা। রাস্তায় আসার পথেই কিন্তু আমরা দেখছিলাম যে কয়েকটি ট্রাকে কিন্তু গরুগুলো হাটের দিকে আসছে, তবে সেটি দেখে মনে হলো যে আসলে পর্যাপ্ত না। আমরা যদি একটু হাটের চিত্রটা দেখাতে চাই, বসিলা হাটে কিন্তু এখন পর্যন্ত গরু একেবারে নেই বললেই চলে। হাতে গোনা কয়েকটা গরুই এখানে আছে। আমরা একদম হাটের যে প্রবেশ মুখ, সেই প্রবেশ মুখ থেকে একটু ভেতরের দিকেও দেখাতে চাই যে একেবারেই কিন্তু যে গরুর জন্য যে বাঁশগুলো বাঁধা ছিল সেগুলো কিন্তু একেবারেই খালি। দেখতে পাচ্ছি একটি গরু ছাড়া কিন্তু পুরো হাটেই কিন্তু একেবারে ফাঁকা। এই রাস্তার যে মূল সড়ক, এই মূল সড়ক ধরেই কিন্তু পুরো হাটটি জমজমাট হয়ে উঠেছিল গত 2 দিন আগেও, কিন্তু এখন কিন্তু এই হাটের সম্মুখ ভাগে কিন্তু গরু একেবারে নেই। আমরা একটু ওই পাশটাতে দেখাতে চাই, ওই দিকে কিছু ছাগল আছে, তবে ক্রেতারা কিন্তু এখনো হাটগুলোতে ভিড় করছেন, তারা আসছেন। আমরা আসার পথেও বেশ কয়েকজন ক্রেতার সাথে দেখেছিলাম, তারাও হাটের খোঁজ করতে করতে কিন্তু হাটের দিকে আসছিলেন। যারা আসলে রাজধানীর অন্য প্রান্তে গরুগুলো না পেয়েও কিন্তু তা অনেককে আমরা দেখেছি যে এই হাটগুলোতে আসতে, এবং এই হাটে কিন্তু আসলে গরুর সংকট এবং সেই সাথে কিন্তু পর্যাপ্ত পরিমাণের গরুর। জি, ধন্যবাদ আপনাকে রেদওয়ান। সেখানকার অবস্থা জানছিলাম। দর্শক, এবার রেল যাত্রার খবর জানতে চাই। বিমানবন্দর রেলওয়ে স্টেশনে রয়েছেন আমার সহকর্মী হাসিবুল করিম বিজয়, সেখানকার খবর তিনি রাখছেন। বিজয়, ট্রেনে যাত্রী চাপ নিয়ে বারবারই আমরা কথা শুনছি, এবং যদিও এবার শিডিউল বিপর্যয়ের কোনো খবর আমরা এখনো পাইনি। ঠিক সময় মতো কি ট্রেন ছেড়ে যাচ্ছে কিনা, এখনকার অবস্থা জানাবেন।
ইসরাত, শুরুতেই আপনাকে শিডিউল বিপর্যয়ের বিষয়টি একটু ক্লিয়ার করতে চাই। সেটি হচ্ছে যে আজকে কিন্তু কিছুটা শিডিউল বিপর্যয় আমরা দেখতে পাচ্ছি। যেমন এই মুহূর্তে যে ট্রেনটি আপনি দেখতে পাচ্ছেন, এই ট্রেনটি কিন্তু উপকূল এক্সপ্রেস নোয়াখালীগামী, ঢাকা টু নোয়াখালীগামী এই ট্রেনটি, এটি কিন্তু 3টা 38 মিনিট আসার কথা ছিল, কিন্তু এটি কিন্তু মূলত 20 মিনিটের একটু বেশি সময় পরে কিন্তু স্টেশনে এসে পৌঁছেছে। এবং এর আগেও যে ট্রেনটি ছিল সেই ট্রেনটিও 10 থেকে 15 মিনিট দেরি করে এসেছে। তবে যাত্রী চাপের কথা যদি বলতে চাই, যে যাত্রী চাপ কিন্তু গত দিনের তুলনায় কিছুটা কম। আজকে যাত্রী বেলা গড়ার সাথে সাথেই কমছে। গতকালকে যেমনটি আমরা দেখতে পেয়েছি যে যাত্রীরা কিন্তু আসলে ট্রেনের ছাদেও উঠেছে, কিন্তু আজকে কিন্তু সেই ধরনের কোনো দৃশ্য আমরা দেখতে পাচ্ছি না। মানুষ কিন্তু আজকে কিছুটা স্বাচ্ছন্দ্যেই বাড়ি ফিরতে পারছে। পরিবারের মানুষজনের সাথে ঈদের খুশি ভাগাভাগি করে নেওয়ার জন্য মানুষ কিন্তু আজকে একটু স্বাচ্ছন্দ্যে আসলে বাড়ি যাওয়ার সুযোগ পেয়েছে। তবে আজকে আমি খুব একটা ভিড় দেখতে পাচ্ছি না, এবং ধারণা করা হচ্ছে যে বেলা গড়ার সাথে সাথে যাত্রী চাপ আরও কিছুটা কমবে। এবং ট্রেনের শিডিউল কিন্তু বিলম্ব 10 থেকে 15 মিনিট বা 20 মিনিট হলেও যাত্রীদের মধ্যে সেই ধরনের কোনো আক্ষেপ আমরা দেখতে পাচ্ছি না। কারণ আগে যেরকম ঘন্টার পর ঘন্টা বিলম্ব হতো, সেই ধরনের কিন্তু বিলম্ব এখন আমরা দেখতে পাচ্ছি না। তো সবকিছু মিলিয়ে পরিস্থিতি। অনেক ধন্যবাদ আপনাকে বিজয়, সেখানকার খবরাখবর জানছিলাম আপনার মত। দর্শক, সড়কে ঈদ যাত্রার খবরাখবর জানবো, আমার সহকর্মীরা আমার সাথে যুক্ত হবেন। শুরুতে যাচ্ছি ফয়সাল মাহমুদের কাছে। ফয়সাল, বাসে যাত্রীদের চাপ কেমন এবং রাস্তায় যে ভোগান্তির কথা আমরা বারবার শুনছিলাম, যানজটের খবরাখবর, এখন কি অবস্থা? ইশরাত, সকালের দিকে যাত্রীদের কিছুটা চাপ ছিল, তবে দুপুর গড়ানোর সাথে সাথে কিন্তু আমরা দেখছি গাবতলীর যে বাস টার্মিনালটি রয়েছে, আপনি জানেন যে ঢাকা শহরের মধ্যে সবচেয়ে বড় বাস টার্মিনাল এই গাবতলীর বাস টার্মিনাল, যেখানে আমরা গতকালকের রাতের কিংবা আজকে সকালের যে চিত্রটি দেখেছি, হাজার হাজার মানুষের যে ভোগান্তি, অপেক্ষা, তাদের অনেকে ঠিকমতো সময় মতো বাস পাচ্ছিলেন না, কিংবা বাড়তি ভাড়ারও একটি অভিযোগ ছিল। তবে আমরা এখন দুপুর গড়ানোর পরপরই দেখেছি আসলে যাত্রীদের সেই তুলনায় আজকে কিন্তু চাপ অনেকটাই কম। এর কারণে আমরা কয়েকজনের সাথে কথা বলেছি, তারা বলছেন যে যেহেতু গতকালকেই মূলত গার্মেন্টস কিংবা অন্যান্য অফিস আদালতগুলো আসলে কর্মদিবস শেষের পরেই তাদের ছুটি শুরু হয়েছে, যার কারণে যেভাবে পেরেছেন গতকালকেই কিন্তু তারা তাদের প্রিয়জনদের সাথে ঈদ করার জন্যই তারা গতকালকেই কিন্তু তারা তাদের বাড়ির উদ্দেশ্যে, তাদের গন্তব্যের উদ্দেশ্যে কিন্তু পাড়ি জমিয়েছিলেন, যার কারণেই কিন্তু আজকে সকালেও কিছুটা চাপ ছিল। পরবর্তীতে কিন্তু দুপুরের পরপর এখন পর্যন্ত আমরা সেরকম গতকালকের তুলনায় আজকে কিন্তু সেরকম চাপ দেখিনি। হয়তো সন্ধ্যার দিকে এই যাত্রী চাপটি হয়তো আরও বাড়তে পারে, যে সকল মানুষজন এখনো যাননি তারা হয়তো সন্ধ্যার দিকে, সন্ধ্যা নাগাদ তাদের সেই চাপটা পড়বে বলে আমরা মনে করছি। আর এছাড়া যদি বলি, পুলিশ প্রশাসন তৎপর রয়েছেন, বাড়তি ভাড়া বা অন্য কোনো বিষয়ে তারা আসলে সমাধানের চেষ্টা করছেন। এই ছিল গাবতলীর বাস টার্মিনাল থেকে আমার কাছে সর্বশেষ। গাবতলী বাস টার্মিনালের খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী ফয়সাল। দর্শক, নৌপথের ঈদযাত্রার খবরাখবর জানতে চাই। সদরঘাটে রয়েছেন আমার সহকর্মী মাইনুল মারুফ, সেখানকার খবরাখবর তিনি রাখছেন। মাইনুল, বিকেল থেকেই তো লঞ্চগুলো ছাড়ে, এখন কি অবস্থা, যাত্রী চাপ কেমন দেখছেন? অন্যান্য যে গত 2 দিন আমরা দেখেছি যে প্রচুর যাত্রী ছিল, সেই তুলনায় অনেকটাই কম। তবে আজ এখন পর্যন্ত 55টিরও বেশি লঞ্চ ছেড়ে গেছে, এবং আমরা দেখেছি যে গতকাল কিন্তু প্রায় 150-র মতো লঞ্চ ছেড়ে গিয়েছিল। আজ কিন্তু সে তুলনায় কম লঞ্চে ছেড়ে গিয়েছে, কারণ আজ যাত্রীর চাপও কিন্তু গতকালের তুলনায় কিন্তু কম। এবং আমরা বিআইডব্লিউটি যেমনটা জানিয়েছে, গতকাল প্রায় 1.5 লাখের মতো যাত্রী কিন্তু লঞ্চে নিজ নিজ গন্তব্যে ফিরেছেন। আজ যে পরিস্থিতি, আজ কিন্তু অত যাত্রী নেই। আজ 100-র মতো লঞ্চ ছাড়তে পারে বলে কিন্তু বিআইডব্লিউ থেকে জানানো হয়েছে আমাদেরকে। পাশাপাশি এখন যদি আমি পরিস্থিতি বলি, কিছুক্ষণ আগে কিন্তু এখানে বৃষ্টি হয়েছিল, সেই বৃষ্টি দিয়ে ভিজে ভিজে দেখেছি আমরা। আর যে দূর দূরান্তে যে যাত্রীরা রয়েছেন, বিশেষ করে দক্ষিণাঞ্চলের সেই যাত্রীরা কিন্তু এসেছেন, লঞ্চে উঠেছেন। এবং এই বরিশালের যে লঞ্চগুলো বা চাঁদপুরের লঞ্চ আর কিন্তু সারাদিনই 1-2 করে ছাড়ছে। আর বরিশালের লঞ্চগুলো এই যে বিকেল 4টা থেকে হয়তো একের পর এক ছাড়া শুরু হবে। এবং যে যাত্রীরা এসেছেন তারা বলছেন যে লঞ্চের যাত্রাটা স্বস্তিদায়ক বিদায় তারা সড়ক পথে না গিয়ে লঞ্চে যাত্রা করছেন। যদিও এই দুর্যোগপূর্ণ আবহাওয়া নিয়ে তাদের অভিযোগ আছে, তারা বলছেন যে সড়ক পথে এই লঞ্চঘাট পর্যন্ত আসতে তাদের বেশ কয়েকবার যানজটে পড়তে হয়েছিল। তবে অন্যান্য সবকিছু আজকে ভিড় নেই, সব মিলে বলা যায় যে আজকে লঞ্চ যাত্রায় কিন্তু অনেকটাই স্বস্তিদায়ক, কারণ আগের মতো ভিড় নেই। গতকালের তুলনায় আজ কিন্তু অনেকটাই ভালো পরিবেশ সদরঘাটে রয়েছে। ধন্যবাদ আপনাকে, সেখানকার খবর জানাচ্ছিলেন। শেষ দিনের ঈদযাত্রাতেও সড়কে মানুষের ঢল, যেভাবে পারছেন
গেছেন, ধরেছেন বাড়ির পথ। উত্তরের পথে পথে যানজট, ভোগান্তি। দর্শক, এই মুহূর্তে গাজীপুরের চন্দ্রায় খবরাখবর জানবো। সহকর্মী হোসাইন আলী বাবু সেখানে রয়েছেন, সেখানকার খবরাখবর তিনি রাখছেন। হোসাইন আলী, যানজটের এখনকার পরিস্থিতি আপনি কেমন দেখছেন? আগের মতোই কি রয়েছে কিনা, নাকি হাইওয়ের পুলিশের তৎপরতা কিছুটা কমেছে? কি দেখছেন? এখনকার পরিস্থিতি যদি বলি, কিছুটা স্বস্তির দেখা মিলেছে। এখন কিন্তু অনেকটাই স্বাভাবিক হয়েছে যান চলাচল। দেখতেই পাচ্ছেন যে এই সড়কটিতে যে পরিমাণ যাত্রী ছিল এবং যে পরিমাণ গাড়ি ছিল সেটা কিন্তু এখন কমেছে। এই যে চন্দ্রামোড়, সেই চন্দ্রামোড়ের যে আধা কিলোমিটার এই জায়গাটাতেই কিন্তু গাড়ির চাপ রয়েছে। এছাড়া কিন্তু বাহিরে যে ফ্লাইওভারের ওপারে এবং আশুলিয়া রোডে, গাজীপুর রোডে কোনো দীর্ঘ জটলা নেই এবং দীর্ঘতি নেই। সেখানে কিন্তু এই ফ্লাইওভারটার মধ্যেই যে গাড়ি, সেখানে কিন্তু আধা কিলোমিটার গাড়ি যাত্রী ওঠানামার কারণেই এখানে কিছু। তাছাড়া কিন্তু আমরা গত দুদিনটা দেখেছি 20 কিলোমিটার 15 কিলোমিটার যে জটলা ছিল, দীর্ঘসার ছিল, সেটা কিন্তু একেবারেই এখন কিন্তু নেই। তার পাশাপাশি আইন শৃঙ্খলা বাহিনী তারা বিভিন্ন জায়গায় কাজ করছে যে এই যে গাড়িগুলো যেখানে দাঁড়িয়ে আছে তাগুলো আসলে ছড়িয়ে দেওয়ার চেষ্টা। আর কাউন্টার সামনেগুলো যেসব গাড়ি দাঁড় করিয়ে যাত্রী উঠাচ্ছে, সেক্ষেত্রে কিছুটা জটলার সৃষ্টি হচ্ছে। আইন শৃঙ্খলা বাহিনী বলছে যে আর 1 ঘন্টা অথবা 2 ঘন্টার পর একেবারেই গাড়ি স্বাভাবিক হয়ে যাবে। কিছুক্ষণ আগেও কিন্তু স্বাভাবিক ছিল, এখন কিন্তু কিছুটা বৃষ্টি হওয়ার কারণে একটু জটলা সৃষ্টি হয়েছে। স্বস্তির খবর জানাচ্ছিলেন আপনি, ধন্যবাদ আপনাকে হোসাইন আলী। নগর ভবনে কোনো উপদেষ্টা কিংবা প্রশাসক বসতে পারবেন না, এমন হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি নেতা ইশরাক হোসেন। দুপুরে জাতীয় ঈদগাহ ময়দান পরিদর্শনে গিয়ে ইশরাক বলেন, সর্বোচ্চ আদালতের সিদ্ধান্ত অনুযায়ী মেয়র হিসেবেই ময়দান পরিদর্শন করেছেন তিনি। ঈদের দিন যারা পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করবেন তাদের সাথে মাঠে থাকবেন বলেও জানান ইশরাক হোসেন। তিনি আরো বলেন, অন্তর্বর্তী সরকার তাদের নিরপেক্ষতা হারিয়েছে। এই পরিষদের আওতায় সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। পবিত্র ঈদুল আজহায় ঢাকার 2 সিটি কর্পোরেশন পশুর বর্জ্য 12 ঘন্টার মধ্যে সরিয়ে নেওয়ার লক্ষ্যে ব্যাপক প্রস্তুতি নিয়েছে। এই কাজে নিয়োজিত থাকবেন কমপক্ষে 20,267 জন পরিচ্ছন্নতা কর্মী। এর মধ্যে তাদের ঈদের ছুটি বাতিল করা হয়েছে। দ্রুত ও নির্ধারিত সময়ে বর্জ্য অপসারণে 2 সিটি কর্পোরেশনের পক্ষ থেকে প্রায় 13,90,000 প্লাস্টিক, পলিব্যাগ ও বায়োডিগ্রেডেবল ব্যাগ বিতরণ করা হয়েছে। এছাড়া হটলাইন চালু রাখা হবে যাতে নাগরিকরা যে কোনো সময় বর্জ্য সংক্রান্ত তথ্য দিতে ও নিতে পারেন। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, ঈদের দিন বিকেল 3টা থেকে আনুষ্ঠানিকভাবে বর্জ্য অপসারণ কার্যক্রম শুরু করবেন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন। ধারণা করা হচ্ছে এবছর ঢাকায় প্রায় 7 লাখ পশু কোরবানি হতে পারে, যার ফলে 1.5 লাখ টনের বেশি বর্জ্য হবে। ঈদুল আজহাকে কেন্দ্র করে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণে ঢাকাবাসীর সার্বিক সহযোগিতার জন্য হটলাইন নম্বর চালু করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। এছাড়া চামড়ার সিন্ডিকেট ভাঙতে ওয়ার্ড ভিত্তিক অস্থায়ী কার্যালয় করার দাবি জানিয়েছেন দলটির নেতারা। ঈদুল আজহা উপলক্ষে রাজধানীতে কেন্দ্রীয় কার্যালয়ে এনসিপি মহানগর শাখার কর্মসূচিতে দলটির নেতারা জানান, ঈদের 3য় দিন পর্যন্ত চলবে এই কর্মসূচি। সিটি কর্পোরেশনের সহযোগিতা, পরিষ্কার পরিচ্ছন্ন করার সামগ্রী বিতরণ ও সচেতনতা বৃদ্ধিতে প্রতিটি ওয়ার্ডে এনসিপির প্রতিনিধি দল কাজ করবে। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীকে সজাগ থাকার আহ্বান জানান দলের নেতারা। ঈদুল আজহা উপলক্ষে জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সন্ধ্যা 7টায় তিনি এই ভাষণ দেবেন। প্রধান উপদেষ্টার প্রেস উইং এই তথ্য নিশ্চিত করেছেন। জানা গেছে, ভাষণে প্রধান উপদেষ্টা ঈদ উপলক্ষে সবাইকে শুভেচ্ছা জানাবেন এবং দেশের সার্বিক পরিস্থিতি তুলে ধরবেন। ডক্টর ইউনূস অন্তর্বর্তী সরকার প্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথম ঈদুল আজহা উদযাপিত হচ্ছে।